নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে ফের দুটো অডিও ক্লিপ নিয়ে রীতিমতো বাংলাদেশের রাজনীতি কিন্তু উত্তাল হয়েছে। কারণ অডিও ক্লিপটি ছিল শেখ হাসিনার। শেখ হাসিনা এবার এমন দুটো বিষয়কে মানুষের সামনে নিয়ে আসতে চেয়েছেন যা নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশের যে পলিটিক্যাল সিনারিও সেই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা ভালো, শেখ হাসিনা যেন চুপ করে থাকেন এই ধরনের একটি স্টেটমেন্ট কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস কিন্তু স্বয়ং দিয়েছিলেন। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, যদি শেখ হাসিনা বারংবার এই ধরনের কথা বলেন তাহলে বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম সেটা নাকি ঘেটে যাচ্ছে বারংবার এবং আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তার জন্য ভারতের উচিত শেখ হাসিনার মুখ যেন বন্ধ থাকে সে বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু তারপরে কি দেখা যাচ্ছে? তারপরে দেখা যাচ্ছে শেখ হাসিনা চুপ তো করেনি, উল্টে এমন কিছু ইস্যু মানুষের সামনে ইচ্ছাকৃত বা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বিপাকে পড়তে পারেন। এবার শেখ হাসিনা যে দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, তার পিছনে কিন্তু নিখুঁত রাজনৈতিক চাল আছে বলে আমার মনে হয়। দুটো কথা আগে আমি আপনাদের বলবো, তারপরে এর পিছনে যে বিশ্লেষণটা আছে তা আপনাদেরকে আগ্রহ সহকারে শোনার একটা অনুরোধ করব। কারণ আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে শেখ হাসিনা যেভাবে রাজনীতিটা বোঝেন সেই রকম আরো একটা ব্যক্তি বা আরো অন্য কোনো ব্যক্তিত্ব কিন্তু দেখতে পাবেন না। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? আমরা যারা জিও পলিটিক্স নিয়ে চর্চা করি তারা একটা সত্যি কথাকে অ্যাকসেপ্ট করি। একটা শাসক যখন ক্ষমতায় থাকে তার যদি নেতা আপনি হন তাহলে কিভাবে রাজ্যটা চালাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার মানসিকতা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের মসনদে আসেন, তিনি কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার উপরে কিন্তু তার মানসিকতা গোটা বিশ্বের কাছে এস্টাবলিশড হয়। কিন্তু যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন কিভাবে রাজনীতিটাকে ট্রিট করছেন তার উপরে আপনি কত বড় নেতা সেটা কিন্তু ডিসাইড হয়। এখন দেখুন, শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় নেই, কিন্তু উনি শেষ 3 মাসে এমন কিছু কথাবার্তা বলেছেন যা নিয়ে বাংলাদেশের রাজনীতি কার্যত কেঁপে গেছে বা আন্দোলিত হয়েছে। অর্থাৎ বড় নেতা কিন্তু সেই যিনি ক্ষমতার অলিন্দে না থেকে রাজনীতিতে তার নিজের যে প্রেজেন্স তা কিন্তু বোঝাতে পারেন। এখানেই কিন্তু শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের প্রথম পার্থক্যটা। কালকে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমি অত্যন্ত আইডেন্টিফিকেশনাল কিছু কথা পেয়েছি। তিনি বলেছেন আবু সাইদের যে হত্যা করার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে কোনো রক্তের দাগ ছিল না, এমনকি হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। আমি এই পুরো হত্যাকাণ্ড নিয়ে একটি জুডিশিয়াল কমিটি তৈরি করেছিলাম, কিন্তু মোহাম্মদ ইউনূস এসে কেন সেই জুডিশিয়াল কমিটি বন্ধ করে দিলেন? অর্থাৎ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বলে দাবি করেন মোহাম্মদ ইউনূস, তাদের কারা হত্যা করেছে সেটা জানার ক্ষমতা তো সাধারণ মানুষের নেই। কিন্তু জুডিশিয়াল কমিটি যদি থাকতো তাহলে তারা কিন্তু এই পুরো তদন্ত প্রক্রিয়া করে সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক মহলে সেই নামগুলো কিন্তু জানান দিতে পারত। অর্থাৎ শেখ হাসিনার সরকার সত্যি এই রকম ছাত্রদের উপর গুলি চালানোয় সরাসরি জড়িত কিনা তা কিন্তু বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা। মনে রাখতে হবে এই ছাত্রদের উপর গুলি চালানো বিষয়টা এতটা কেন ইম্পর্টেন্ট, তার একটাই কারণ হলো এই পার্টিকুলার বিষয় নিয়ে কিন্তু জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছিল এবং পার্টিকুলার এই বিষয় থেকে আন্দোলন কিন্তু একদম অন্যদিকে ঘুরে যায় এবং গুলি চালানোটাকে কেন্দ্র করে কার্যত বাংলাদেশের সরকারের পালাবদল হয়। ফলে এই আবু সাইদের উপর গুলি চালানোর ঘটনাটা যেভাবে ভাইরাল হয়েছিল, যেভাবে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের যে সম্মান এবং হাসিনা সরকারের যে ভবিষ্যৎ তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল, তা নিঃসন্দেহে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বক্তব্য। আর শেখ হাসিনা কিন্তু তার বক্তব্যে ওই পার্টিকুলার ইস্যুটিকে বেছে নিলেন। তিনি আরো অনেক কথা বলেছেন। তিনি বলেছেন দলীয় যে কর্মীরা আছে তারা সজাগ থাকুন, নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন, সংঘবদ্ধ করুন। অর্থাৎ শেখ হাসিনাও বুঝে গেছেন দলীয় কর্মী যারা আছেন, গ্রাউন্ড লেভেল যারা কাজকর্ম করেন, তাদের যদি এই মুহূর্তে সংঘবদ্ধ করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে তারাই হয়তো শেখ হাসিনার দলের সব থেকে বড় মূল সম্পদ হয়ে যাবে। শেখ হাসিনার আইডেন্টিটিটাই ছিল কিন্তু দলীয় রাজনীতিটাকে সরকারের সঙ্গে মিশিয়ে দেওয়া। এটা বিশ্বের একাধিক প্রভাবশালী নেতারাই করেন। কখনো এটা ভুল হয়, কখনো ঠিক, কিন্তু যখন এটা অতিরিক্ত একটা আকার ধারণ করে তখনই কিন্তু এটা ব্যাকফায়ার হতে শুরু করে।
কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন সেই ব্যাক টু দ্য বেসিক পলিসি, অর্থাৎ দলীয় যে কর্মী তাদেরকে সংঘবদ্ধ করো, তাদেরকে প্রয়োজনে এখন প্রয়োজন, এবং তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই ইউনিট সরকারের পতন যে সময়ের অপেক্ষা তা কিন্তু বুঝে গেছেন শেখ হাসিনা। এবার কিছু ব্যাখ্যাতে আসি। শেখ হাসিনার এই দুটো অডিও কল আলটিমেটলি সাধারণ মানুষের মনে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে এটা শুধু দুটো অডিও কল নয়, শেখ হাসিনা কোথায় বসে এই কথাগুলো বলছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ এই পার্টিকুলারলি জায়গাটা নিয়ে খোদ মোহাম্মদ ইউনূস সরকারের ঘুম উড়ে গেছে। তারা সরাসরি ভারতকে চিঠি অবধি লিখবেন যেন শেখ হাসিনা মুখ বন্ধ রাখে, অর্থাৎ তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে মিথ্যে মামলা, তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ, এ সকল সমস্ত বুজরুগিমূলক কথাবার্তা অলরেডি মানুষকে খাওয়ানো হয়ে গেছে। ফলে দে আর এক্সস্টেড, তাদের নতুন করে বলার আর কিছু নেই। কিন্তু শেখ হাসিনার কিন্তু অনেক কিছু বলার এখনো আছে। আর যখন বিরোধী শক্তি এইভাবে শাসককে ডমিনেট করার চেষ্টা করে তখন শাসক কিন্তু নিজের যে জায়গা তা নিয়ে কিন্তু রাতের ঘুম উড়ে যেতে বাধ্য, বা তা নিয়ে কিন্তু অত্যন্ত বিচলিত হয়। প্রথম যে পয়েন্ট আমি আপনাকে বলবো তা হলো, শেখ হাসিনা দেখুন প্রত্যেকটা ইস্যুতে কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছেন, যা রাজনীতিতে অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ শেখ হাসিনা সনাতনী হিন্দুদের নিয়ে বলছেন, শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলেছেন, শেখ হাসিনা অর্থনীতি নিয়ে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে বলেছেন। এবার পাল্টা এই যে কথাগুলো শেখ হাসিনার মুখ থেকে বেরোচ্ছে, বাংলাদেশ সরকার একটা উত্তরও দিতে পারছে না, কারণ তারা শেখ হাসিনার এক্সিস্টেন্সটাকে সমর্থনই করে না, স্বীকারই করে না। তারা যদি শেখ হাসিনার কথাগুলো নিয়ে প্রেস কনফারেন্স করে তাহলে কিন্তু তারা শেখ হাসিনার এই এক্সিস্টেন্সটাকে গুরুত্ব দেবে। ফলে শেখ হাসিনা কিন্তু এখানে ফ্রি হ্যান্ডে দিনের পর দিন খেলে যাচ্ছেন। যদি মোহাম্মদ ইউনূস সরাসরি এই শেখ হাসিনার কথার বিরোধিতা করে তাহলে পাল্টা সেদিনই কিন্তু শেখ হাসিনার একটা বিবৃতি মার্কেটে আসবে, আপনারা লিখে রাখুন। ফলে এই ইস্যুটা শেখ হাসিনা ভার্সেস মোহাম্মদ ইউনূস, এইটা যখন হয়ে যাবে তখন বাংলাদেশের পলিটিক্স কিন্তু একদম একমুখীকরণ হয়ে যাবে। আর এই কাউন্টার ন্যারেটিভ যখন বিরোধীরা তৈরি করে তখন সরকারের কাছে সেফগার্ড করা ছাড়া, ডিফেন্স খেলা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না। কারণ সরকারের মার্কশিট জিরো, সরকারের কর্মের যে মার্কশিট 3 মাসের যে যদি তালিকা তৈরি করেন সেখানে পারফরমেন্স নেই, সেখানে ব্যাটে রান নেই। ফলে সেখানে তুমি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে আছো, আর বিরোধী তোমার অপোজিটে দাঁড়িয়ে ব্যাটিং করে যাচ্ছে, তোমার দেখা ছাড়া কিছু নেই। এটাই কিন্তু একজন অরাজনৈতিক যে রাজনীতিবিদ ইউনূস তা কিন্তু এস্টাবলিশ করে। শেখ হাসিনা কিন্তু এই কাউন্টার ন্যারেটিভ সৃষ্টি করে বাংলাদেশের পলিটিক্সকে কার্যত চালনা করছেন বলে আমার মনে হয়। সেকেন্ড যে পয়েন্ট তা হলো, শেখ হাসিনা কালকে বলেছেন কোটার নামে আন্দোলন হয়েছে, এবং এই কোটার নামে আন্দোলন হওয়াতে সাধারণ মানুষ নাকি বিভ্রান্ত হয়েছে। আমি গার্জিয়ানদের বলেছিলাম যে আপনারা ছাত্রদেরকে পাঠাবেন না, কারণ এই আন্দোলন কোটার নামে আন্দোলন নয়, কারণ কোটা বাংলাদেশের এই এডুকেশন সিস্টেমে এক্সিস্টই করবে না। এই মামলাটি বিচারাধীন, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে গেছে সরকার। কিন্তু কোটা আন্দোলন যে আলটিমেটলি বাংলাদেশের বিভ্রান্ত করা একটা আন্দোলন, যা বাংলাদেশের ইতিহাসকে বদলে দিল, তা কিন্তু বুঝতে পেরেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনার থেকে এখন সব থেকে বেশি এই পার্টিকুলার বিষয়টি অনুভব করছেন সাধারণ মানুষ। শেখ হাসিনা কিন্তু এই কোটা আন্দোলনকে উপজীব্য করেই ফের একবার বাংলাদেশের মসনদে মানুষের মনে ফিরে আসার একটা লড়াই চালাচ্ছেন বলে আমার মনে হয়। পাশাপাশি উনি একটা প্রশ্ন তুলেছেন যে এখন কোথায় গেল কোটা আন্দোলন, এখন বাংলাদেশের সরকারের কোটা নিয়ে এক্স্যাক্টলি কি ভূমিকা। অর্থাৎ বাংলাদেশের যে আন্দোলন ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার জন্য হয়েছিল, সরকার এসে 3 মাসে বাংলাদেশের ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার জন্য কি করেছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঠিয়ে দিয়েছেন শেখ হাসিনা। 3 নম্বর যে বিষয়, দেখুন পরিষ্কারভাবে আমার আর এইটা বলার কোনো অপেক্ষা রাখে না, ভারত যদি শেখ হাসিনাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু শেখ হাসিনা দিনের পর দিন এরকম মুখ খুলতেই পারতেন না। প্রথমত, মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নিয়ে এত কিছু ইস্যুতে ভারতকে চটিয়ে ফেলেছেন যে ভারত কিন্তু কার্যত তাদের বন্ধু আর নেই। সরাসরি শত্রুতা ভারত যদি নাও করে, বন্ধুদের তালিকায় যে বাংলাদেশ নেই তা কিন্তু অনেকেই বুঝে গেছেন। শেখ হাসিনা আমাদের অনেক আগে এই বিষয়টা কিন্তু বুঝেছেন। প্রথমত, শেখ হাসিনাকে যেভাবে অতিথি আপ্যায়নে রেখেছেন ভারতের এই সরকার, তা কিন্তু শেখ হাসিনার কাছে অত্যন্ত একটা ভালো লাগার বিষয়। এবং আওয়ামী লীগের সমর্থকরাও যে ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং হাসিনা এবং বাংলাদেশের যে বন্ডিং ভারতের সঙ্গে, তা যে অতীতের মতো ভবিষ্যতেও থাকবে, এই বিশ্বাস কিন্তু ভারত এবং বাংলাদেশ নতুন করে করতে শুরু করেছে।
আর করতে শুরু করেছে বলেই ইউনেসের প্রত্যেকটি প্রেস কনফারেন্সের একটা পাল্টা কথাও কিন্তু ভারত সরকার আজ অব্দি বলেনি, না বলেছে শেখ হাসিনাকে। তারা কিন্তু চাইলে সহজেই শেখ হাসিনাকে বলতে পারতো, আপনি ভারতে থাকুন, আপনাকে আমরা রাজনৈতিক অ্যাসাইলাম দিয়েছি, আশ্রয় দিয়েছি, কিন্তু আপনি মুখটা বন্ধ রাখুন, কারণ আপনি মুখ খুলছেন মানে আমরা বিপাকে পড়ছি। বাংলাদেশের একাধিক টিভি মিডিয়ায় আমি দেখছিলাম 2 মাস আগেও, ভারতের কোনো প্রতিবেশী নেই, সবাই শত্রু, কেন ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে বিপাকে পড়লো। আজকে 100 দিন পরে ওই নিউজ চ্যানেলে গিয়ে লিঙ্কগুলো দেখুন আর প্রশ্ন করুন, আজকে 100 দিন শেখ হাসিনা ভারতে আছেন, ভারত ঠিক কোন কোন বিষয় বিপাকে পড়েছে যদি আপনি আরেকটা প্রতিবেদনে জানান। সেদিন থেকে আমি বলেছিলাম যে ভারতের শেখ হাসিনাকে জায়গা দেওয়া মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় একটা সরকার পতনকে ত্বরান্বিত করে। এতে ভারতের সাথে বিশ্বের অন্য কোনো দেশের কোনো যাই আসবে না। আজকেও কিন্তু আমি সেটাই বলছি, কার্যত প্রমাণ হয়ে গেল শেখ হাসিনা যখন ভারতে আছেন তখন ভারতের সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের সম্পর্ক কিন্তু কার্যত কোনো ম্যাটারই করেনি, খারাপই হয়নি। বিশ্বের কোনো দেশ কিন্তু ভারতের বিরুদ্ধে একটা কথা অব্দি বলতে পারছেন না, কেউ কিন্তু এগিয়ে এসে বলছেন না কেন ভারত হাসিনাকে জায়গা দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝুন, ভারত এতটাই নিজেদেরকে প্রভাবশালী একটা জায়গায় ত্বরান্বিত করেছে, নিয়ে পৌঁছেছে, যে আমেরিকার মতো শক্তিশালী দেশও হাসিনাকে জায়গা দেওয়া নিয়ে একটা শব্দ বলতে পারেনি ভারতের বিরুদ্ধে। কারা বলছে? মোহাম্মদ ইউনূসের এই সমন্বয়ক, এই উপদেষ্টারা, যারা ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে কিছু জানে না, যারা দূরদর্শিতা দ্বারা দেখাতে পারে না, যাদের রাজনৈতিক জ্ঞান কার্যত শূন্য। শেখ হাসিনা কিন্তু পার্টিকুলারলি এই বিষয়টিকেই ক্র্যাশ করছেন। 4 নম্বর যে পয়েন্ট, আপনি যদি দেখেন বাংলাদেশের যে এই সরকার, তাদের কিন্তু বাংলাদেশের বাংলাদেশে বসে থাকলেও ভারতের ইন্টেলিজেন্স সম্পর্কে কোনো জ্ঞান নেই। অর্থাৎ ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সি র কিংবা অজিত দোভাল ঠিক কিভাবে কাজ করে, তাদের ইতিহাস কি, রয়ের ইতিহাস যদি দেখেন, স্টোরি যদি দেখেন, গ্লোরি যদি পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, তার সম্পর্কে ভারতের ইন্টেলিজেন্সের কাছে সম্ভবত সঠিক তথ্যটা আছে। কারণ বাংলাদেশের যে সরকার এখন চলছে, তারা যেভাবে অন্তর্দ্বন্দ্বে কার্যত কাহিল, তারা যেভাবে উপদেষ্টাকে বসানো নিয়ে ছাত্রদের সঙ্গে লড়াইয়ে চলে গেছে, তাদের যে গৃহযুদ্ধ আসন্ন, তা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের কাছে 100% থাকবে। শেখ হাসিনা তো অনেক দূরে বসে আছেন, কিন্তু ভারতের ইন্টেলিজেন্স যেভাবে তৎপর এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ঠিক সেই সংক্রান্ত ধারণা যদি মোহাম্মদ ইউনূসের না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের মসনদে তারা থাকবেন না। শেখ হাসিনা কিন্তু এটাও বুঝেছেন, কারণ সে মোহাম্মদ ইউনূসের এই সরকারের পক্ষ থেকে সরাসরি রকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে সনাতনীরা নাকি রয়ের দালাল, ভারতের দালাল। এই রকে টেনে আনা শেখ হাসিনা বুঝেছেন মোহাম্মদ ইউনূসের কিন্তু তার কফিনের শেষ পেরেকটি পোতার মতো একটা ওয়েলকাম স্টেপ। আর এরপরেই কিন্তু শেখ হাসিনার একের পর এক বাক্যবাণ যা মোহাম্মদ ইউনূসের ঘুম উড়িয়ে দিচ্ছে। পাশাপাশি শেখ হাসিনা বুঝেছেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের এখন শত্রু অনেক, তার প্রধান শত্রু হলো সেনা প্রধান। আপনি যদি দেখেন, শেখ হাসিনা প্রথমে বলেছিলেন সেনা প্রধান নাকি একটি ভিডিও বানাতে তাকে দেননি, জাতির উদ্দেশ্যে উনি বানাতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান যতগুলো স্পিচ ভাইরাল হয়েছে, তিনি কিন্তু সেনাবাহিনী বা সেনা প্রধান নিয়ে একটা শব্দও বলছেন না। অর্থাৎ সেনা প্রধানকে তিনি কনফিডেন্সে নিতে চাইছেন, তিনি সেনা প্রধানের বিরোধিতা করছেন না একটাই কারণে, কারণ শেখ হাসিনাও জানেন এই সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসের এই সরকারের কিন্তু পতন চাইছে, কারণ এই মোহাম্মদ ইউনূসের জন্য দিনের পর দিন সেনাপ্রধানের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরা যখন বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, তাদের বিরুদ্ধে বর্তমান সময় কিন্তু স্টেটমেন্ট শেখ হাসিনা দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিটা ভালো বোঝেন বলেই সেনাবাহিনী সেই সকল সদস্যদের কার্যত দূরেই সরাতে চাইছেন না শেখ হাসিনা, কারণ রিয়েলাইজেশন সকলেই করে। সেনাবাহিনীর এই সদস্যরা হয়তো বুঝতে পেরেছে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা আলটিমেটলি কি ভুল করেছে। পাশাপাশি আপনারা শেখ হাসিনার পলিটিক্যাল সেন্সটা দেখুন, উনি জানেন কখন কোনটা বলতে হয়। যখন দেখছেন সেনা প্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের ঝামেলা, ঠিক তখনই তিনি সেনা প্রধানের বিরুদ্ধে কথা বললেন না, মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে কথা বলছেন। যখন দেখলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এস্টাবলিশ করছেন। অর্থাৎ রাজনীতিতে টাইমিংটাই হলো শেষ কথা। সেখানে সেন্স অফ হিউমার এবং পলিটিক্যাল সেন্স যদি থাকে, তাহলে টাইমিংটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। আর সেখানে কিন্তু শেখ হাসিনা কার্যত ডমিনেট করছেন মোহাম্মদ ইউনূসকে। পাশাপাশি শেখ হাসিনা এর আগে পুলিশ প্রশাসনকে একটু বার্তা দিয়েছিলেন, অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন পুলিশ প্রশাসন যেভাবে নিচুতলার কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে, তা কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা মেনে নেবে না।
এতে পুলিশ প্রশাসনের যে ভয় ভীতিও কিন্তু একটা কাজ করে, যে যদি শেখ হাসিনা ফেরে তাহলে কিন্তু এদেরকেও বিচারের আওতায় আনা হবে। অর্থাৎ ফের একটা পলিটিক্যাল মাথা যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কমেন্ট করে, তখন তার যে মানে অ্যাকশন, তার যে রিফ্লেকশন, তা কিন্তু অনেকটা বদলে যেতে পারে, তা কিন্তু শেখ হাসিনা জানেন। পাশাপাশি শেখ হাসিনার কথা বলা মানে প্রত্যেকটা ইস্যু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ আবু সায়েদের মৃত্যু হয়ে গেল আন্তর্জাতিক, সনাতনীদের উপর অত্যাচার হয়ে গেল আন্তর্জাতিক, যা ডোনাল্ড ট্রাম্পের নজরে এড়ালো না। এবং এখন শেখ হাসিনা যখন বাংলাদেশের বর্তমান অর্থনীতি নিয়ে কথা বলছেন, কোটা সিস্টেম নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, তখন কিন্তু আন্তর্জাতিক মহলে স্ক্যানার কিন্তু পার্টিকুলার এই বিষয়টার উপর চলে আসছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে পৌঁছে দিতে চান, তখন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এর পিছনে গভীর পরিকল্পনা দেখতে পান। আর এই বড় পরিকল্পনাটা কি, তা হয়তো শেখ হাসিনা আমাদের থেকে অনেক ভালো জানেন। এই পুরো পয়েন্টগুলো আরো বিস্তারিত আমি বিভিন্ন সময় আলোচনা করব। আজকে ভিডিওটা লেন্থি হয়ে গেল বলে আমি ভিডিওটা এখানেই শেষ করার একটা চেষ্টা করছি। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে, পুতিন কিন্তু আগামী 1 মাসের মধ্যে ভারতে আসছেন। অর্থাৎ আমেরিকার পর রাশিয়াও যদি মোহাম্মদ ইউনূসের সরাসরি বিরোধিতা করে, যার সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে কিন্তু আন্তর্জাতিক লেভেলে কার্যত এক ঘরে হয়ে পড়বে বাংলাদেশ। এবং হাসিনা যেভাবে খেলার চেষ্টা করছেন, সেই খেলাটায় মানে সেই পাতা ফাঁদে কিন্তু কার্যত মোহাম্মদ ইউনূস যেভাবে পা দিচ্ছেন, তাতে মোহাম্মদ ইউনূসের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।